রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। অর্থনৈতিক সমস্যা সমাধানে উদ্যোগ নিতে কর্মকর্তাদের প্রতি ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান, বিজাতীয়দের উপর নির্ভরশীলতা পরিহারের পরামর্শ। সৌদি আরবের তেল স্থাপনায় ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা নিশ্চিত করল রিয়াদ। এবার বাহরাইন সফরের আমন্ত্রণ জানাল ইসরায়েলি প্রধানমন্ত্রীকে। ভারতে লাভ জিহাদ ইস্যুতে মুসলিম যুবকের বিরুদ্ধে এফআইআর খারিজ, দুজনের পছন্দের স্বাধীনতা খর্ব করা যাবে না বলে হাইকোর্টের রায়। এবং বাংলাদেশে করোনা সংক্রমণ পরিস্থিতি খারাপ হলে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত, সেতুমন্ত্রী জানালেন জীবন বাঁচিয়ে জীবিকার চিন্তা করতে হবে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই বলেছেন, বিজাতীয়দের বিশ্বাস করা যায় না, তারা সমস্যার সমাধান করে দেবে এমন প্রত্যাশাও সঠিক নয়। তিনি আজ ইরানের সর্বোচ্চ অর্থনৈতিক সমন্বয় পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে একথা বলেন। সর্বোচ্চ নেতা আরও বলেন, নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্র দেশগুলো অপরাধ করছে। তিনি বলেন, বহু বছর ধরেই এ অপরাধ করা হচ্ছে, কিন্তু গত 3 বছরে তা বেড়েছে। আয়াতুল্লাহিল উজমা খামেনি নিষেধাজ্ঞা মোকাবেলার উপর গুরুত্ব আরোপ করে বলেন, এ ধরনের নিষেধাজ্ঞা মোকাবেলা করতে প্রথম দিকে হয়তো সমস্যায় পড়তে হবে, কষ্ট হবে, কিন্তু প্রচেষ্টা, নতুন নতুন উদ্যোগ এবং সাহসিকতা ও দৃঢ়তার মাধ্যমে এ ধরনের সমস্যা মোকাবেলা করা সম্ভব। প্রতিপক্ষ যখন তাদের নিষেধাজ্ঞার অকার্যকারিতা উপলব্ধি করবে, তখন তারা এ থেকে পিছু হটবে বলে তিনি মন্তব্য করেন। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াদ। সৌদি সরকার বলেছে, হুথিরা বিশ্ব অর্থনীতি ও এর সরবরাহ পথের মূলে আঘাত এনেছে। ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনে সৌদি নেতৃত্বাধীন কথিত সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল মালকি বলেছেন, সোমবারের ক্ষেপণাস্ত্র হামলা শুধু সৌদি রাজতন্ত্রের জাতীয় সম্পদ লক্ষ্য করেই চালানো হয়নি, বরং বিশ্ব অর্থনীতি ও এর সরবরাহ পথের মূলে চালানো হয়েছে। এই হামলার মাধ্যমে বিশ্ব জ্বালানি নিরাপত্তার উপরও আঘাত হানা হয়েছে বলে তিনি দাবি করেন। তুর্কির আগে সৌদি জ্বালানি মন্ত্রণালয় জেদ্দা শহরে অবস্থিত আরামকোর একটি তেল ডিস্ট্রিবিউশন স্টেশনে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করে। এর আগে ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইয়া সারি সোমবার জানান, নবনির্মিত কুদস 2 ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে সৌদি আরবের ওই ডিস্ট্রিবিউশন স্টেশনে হামলা চালানো হয়েছে। এবার দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বাহরাইন সফরের আমন্ত্রণ জানিয়েছেন সেদেশের যুবরাজ সালমান বিন হামাদ বিন ইসা আলে খলিফা। ইসরায়েলের হিব্রু ভাষার সংবাদ মাধ্যম ওয়ালা নিউজ এ খবর দিয়েছে। নেতানিয়াহুর গোপন সৌদি আরব সফরের খবর প্রকাশিত হওয়ার পরপরই বাহরাইনের পক্ষ থেকে আমন্ত্রণের এ খবর প্রকাশিত হল। বাহরাইনের যুবরাজ সালমান দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করে সেদেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। রাজার পক্ষ থেকে যুবরাজ ফোন করে এ আমন্ত্রণের কথা জানান। তাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে জোরদারের নানা ক্ষেত্র নিয়েও কথা হয়েছে। ইসরায়েলি সূত্রগুলো বলছে, আগামী 4 ডিসেম্বর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি বাহরাইন সফর করবেন বলে কথা রয়েছে। গত 15 সেপ্টেম্বর বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে মুসলমানদের প্রকাশ্য শত্রু দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে, আর সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। ভারতের এলাহাবাদ হাইকোর্ট কথিত লাভ জিহাদ ইস্যুতে অভিযুক্ত একজন মুসলিম যুবকের বিরুদ্ধে করা এফআইআর
খারিজ করে দিয়েছে। একই সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে হস্তক্ষেপ করা দুজনের পছন্দের স্বাধীনতা সংক্রান্ত অধিকারের মারাত্মক লঙ্ঘন বলেও হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য কথিত লাভ জিহাদ ইস্যুতে যখন কঠোর আইন তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে, তখন উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। আজ মঙ্গলবার হিন্দি এনডিটিভি জানিয়েছে, আদালত কথিত লাভ জিহাদ ইস্যুতে অভিযুক্ত সালামত আনসারির বিরুদ্ধে এফআইআর খারিজ করে দিয়েছে। একই সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে হস্তক্ষেপ করা দুজনের পছন্দের স্বাধীনতার অধিকারের মারাত্মক লঙ্ঘন হবে বলেও হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে। উত্তরপ্রদেশের কুশীনগরে বসবাসকারী সালামত আনসারি এবং প্রিয়াঙ্কা খারওয়াড় তাদের পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গত বছরের আগস্টে বিয়ে করেছিলেন। প্রিয়াঙ্কা বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি নাম পরিবর্তন করে নিজের নাম আলিয়া রাখেন। ওই ঘটনাকে কেন্দ্র করে প্রিয়াঙ্কার পরিবার সালামতের বিরুদ্ধে অপহরণ এবং বিয়ের জন্য প্রলোভন দেওয়ার অভিযোগ এনে এফআইআর করেছিলেন। এফআইআরে পক্সো আইনও অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে তাদের মেয়ে বিয়ে করার সময় নাবালিকা ছিল। অন্যদিকে অভিযুক্ত সালামত আনসারি তার বিরুদ্ধে দায়ের করা এফআইআর বাতিলের জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন। ওই আবেদনের শুনানিতে এলাহাবাদ হাইকোর্ট গুরুত্বপূর্ণ ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ রায় বলেছে, আমরা প্রিয়াঙ্কা খারওয়ার এবং সালামত আনসারিকে হিন্দু ও মুসলমান হিসেবে দেখছি না। তারা দুজনেই 1 বছরেরও বেশি সময় ধরে তাদের ইচ্ছা ও পছন্দ অনুসারে সুখে শান্তিতে জীবনযাপন করছে। আদালত এবং সাংবিধানিক আদালত ভারতের সংবিধানের 21 অনুচ্ছেদের অধীনে কোনো ব্যক্তির জীবন ও স্বাধীনতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আদালত তার আদেশে বলেছে, আইন যে কোনো ব্যক্তিকে তার পছন্দের একই ধর্ম বা ভিন্ন ধর্ম নির্বিশেষে একসাথে থাকার অনুমতি দেয়। এটি জীবনের অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের জন্য স্বাভাবিক। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরছি সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূলের বিশিষ্ট এমপি অধ্যাপক সৌগত রায় বলেছেন, কেন্দ্রীয় বিজেপি সরকার ভারতে এক দল এক শাসন ও এক ভাষার ব্যবস্থা করতে চায়। এই প্রচেষ্টার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ একটি উজ্জ্বল ব্যতিক্রম বলেও তিনি দাবি করেন। সৌগত রায় আজ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচন দেশে ধর্মনিরপেক্ষ শক্তিদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেত্রী, যিনি দেশের সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে একত্রিত করতে পারেন। ভারতের চলমান রাজনীতির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে সৌগত রায় বলেন, আমি বহুদিন ধরে রাজনীতি করছি, কিন্তু রাজনীতির মান এত নিচে নেমে যেতে কোনোদিন দেখিনি। বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি খারাপ হলে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। মানুষের জীবন আগে, জীবন না থাকলে জীবিকা দিয়ে কি হবে? কাজেই সব দিক চিন্তা করে ব্যবস্থা নেওয়া হবে। আজ সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আওয়ামী লীগের এই নেতা বলেন, পুরো লকডাউন সম্ভব না, পাকিস্তান করতে পারেনি, ভারত যা করেছে তাতেও লাভ হয়নি। এ বিষয়ে সরকারের প্রস্তুতি আছে এবং প্রধানমন্ত্রী নিজেই ব্যক্তিগতভাবে বিষয়টি মনিটরিং করছেন। তবে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। যারা মাস্ক পরবে না তাদের জরিমানা হবে এবং এই বিষয়টিতে প্রধানমন্ত্রী অত্যন্ত কঠোর। এদিকে বাংলাদেশে তাজরিন গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক দগ্ধ হয়ে মারা যাবার 8 বছর পূর্তিতে আজ নিহত শ্রমিকদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা কারখানাটির প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল করেছে। তারা ক্ষতিপূরণ দাবি করেছে এবং মালিকের শাস্তি দাবি জানিয়েছে। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। রাজধানীর অদূরে আশুলিয়ার তাজরিন গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক দগ্ধ হয়ে মারা যাবার 8 বছর পূর্তি হচ্ছে আজ 24 নভেম্বর। এই উপলক্ষে আজ সকালে নিহত শ্রমিকদের স্মরণে তাদের স্বজন ও আহত শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা
কারখানাটির প্রধান ফটকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় মানববন্ধন থেকে শ্রমিক সংগঠনগুলোর নেতাকর্মীরা তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সকল শ্রমিককে ক্ষতিপূরণ প্রদান এবং মালিক দেলোয়ার হোসেনের কঠোর শাস্তি দাবি করেছেন। ওদিকে প্রাপ্য অর্থ পরিশোধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন তাজরিন ফ্যাশনস ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভ মিছিলটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাবার কথা থাকলেও হাইকোর্ট পড়ে পুলিশি বাধার কারণে শ্রমিকরা আবারও জাতীয় প্রেসক্লাবের সামনে ফিরে এসে সেখানেই অবস্থান নেন। এ সময় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা, আর্থিক ক্ষতিপূরণ এবং পুনর্বাসন ব্যবস্থার দাবি জানান ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। তাছাড়া তাজরিনের আহত বেশ কয়েকজন শ্রমিক তাদের ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সুচিকিৎসার দাবিতে গত ৬৭ দিন ধরে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। আফগানিস্তানের গোয়েন্দা বাহিনীর প্রধান আহমদ জিয়া সিরাজ বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠী তালেবান সরকারি বাহিনীর উপর বোমা ফেলতে এখন ছোট ড্রোন ব্যবহার করছে। তিনি আরও বলেছেন, সাম্প্রতিক কিছু হামলায় তালেবান জঙ্গিরা খেলনা ড্রোন ব্যবহার করেছে। এক্ষেত্রে তারা ড্রোনে বিস্ফোরক ভরে দিয়েছিল। আফগান গোয়েন্দা প্রধান বলেন, তালেবান জঙ্গিরা বোমা হামলা চালাতে যেসব ড্রোন ব্যবহার করছে তা বাজারে কিনতে পাওয়া যায়। এগুলো মূলত ক্যামেরা ড্রোন, কিন্তু তারা এটাকে সন্ত্রাসী কাজে ব্যবহার করছে। তার বাহিনী এ ধরনের জনপ্রিয় ডিভাইসের আমদানি বন্ধ করতে চায় বলেও পার্লামেন্টে জানিয়েছেন আহমদ জিয়া সিরাজ। তিনি বলেন, বোমা ফেলতে খেলনা ড্রোন ব্যবহারের ঘটনায় প্রতীয়মান হয় তালেবান জঙ্গিরা তাদের লড়াইয়ে নতুন কৌশল ব্যবহার করছে। আমেরিকায় গত ৩ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে বিজয় ঘোষণা করেছে দেশটির ক্ষমতা হস্তান্তরের বিষয়টি দেখভাল করার দায়িত্বে থাকা ফেডারেল এজেন্সি জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন বা জিএসএ। সংস্থাটি সোমবার এক চিঠিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে বলেছে এটি এখন ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত রয়েছে। মঙ্গলবার মার্কিন নিউজ চ্যানেল সিএনএন প্রথমে খবর প্রচার করে যে তাদের হাতে জিএসএর পক্ষ থেকে ইস্যু করা এমন একটি চিঠির কপি রয়েছে যাতে বাইডেনের টিমের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে এই রাষ্ট্রীয় সংস্থা। ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় লিখেছেন, জিএসএর মহাপরিচালক এমিলি মরফিকে যাতে আর কোনো চাপের মুখে পড়তে না হয় সেজন্য তিনি তাকে প্রোটোকল অনুযায়ী ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে বলেছেন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আনুষ্ঠানিকভাবে তার সম্ভাব্য মন্ত্রিসভার ৬ সদস্যের নাম ঘোষণা করেছেন। এদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক পদস্থ কর্মকর্তা রয়েছেন। ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে জলবায়ু বিষয়ক বিশেষ প্রতিনিধির দায়িত্ব দিয়েছেন জো বাইডেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন যুক্তরাষ্ট্রে সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় লাভের পর ইউরোপ এখন ইরানের পরমাণু সমঝোতার বিষয়ে দ্বিমুখী নীতি গ্রহণ করেছে। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। ৬ জাতি গোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ক্ষেত্রে ইউরোপের 3টি প্রভাবশালী দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কিন্তু মার্কিন সরকার অন্যায় ও অযৌক্তিকভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলেও এই চুক্তি রক্ষায় ইউরোপ কোনো ভূমিকা রাখেনি এবং ইরানের ব্যাপারে কোনো প্রতিশ্রুতি তারা পালন করেনি। যুক্তরাষ্ট্রে সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন বিজয় লাভের পর ইউরোপ এখন পরমাণু সমঝোতার বিষয়ে দ্বিমুখী নীতি গ্রহণ করেছে।
পরমাণু সমঝোতার বিষয়ে বার্লিনে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো ম্যাস আমেরিকায় ক্ষমতার পালাবদল হওয়ায় পরমাণু সমঝোতার রক্ষায় তা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন। তবে বৈঠকে ৩ দেশের পররাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন এবং তাদের ভাষায় এই চুক্তি লঙ্ঘন না করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন। পর্যবেক্ষকরা বলছেন, ইউরোপের এই ৩ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এমন সময় ইরানকে পরমাণু সমঝোতা মেনে চলার আহ্বান জানালো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলেও এটিকে রক্ষায় ইউরোপ কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি ইরানের বিরুদ্ধে মার্কিন একতরফা নিষেধাজ্ঞার ক্ষতি কমিয়ে আনতেও ইউরোপ ইরানকে কোনো ধরনের সহযোগিতা করেনি। অথচ ইউরোপীয় ইউনিয়ন ও বিশেষ করে ইউরোপের এই ৩টি দেশ বহুবার এটা স্বীকার করেছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় পরমাণু সমঝোতার বিরাট গুরুত্ব রয়েছে এবং এ কারণে যে কোনো মূল্যে এটিকে টিকিয়ে রাখা উচিত। অনেক কষ্টে অর্জিত এই সমঝোতাকে টিকিয়ে রাখার জন্য সব রকম চেষ্টা চালাবে বলেও তারা প্রতিশ্রুতি দিয়েছিল। এমনকি ইউরোপ মার্কিন চাপের কাছে নতি স্বীকার করে তাদেরই প্রতিশ্রুত ইনস্টেক্স ব্যবস্থা চালু করা থেকেও বিরত রয়েছে, যেখানে তারাই ইরানকে অর্থনৈতিক সুবিধা দেওয়ার কথা বলেছিল। যাই হোক, পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর ইউরোপের অবস্থান থেকে বোঝা যায় ইরানের ব্যাপারে তারা যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়নের ক্ষমতা তাদের নেই। এ অবস্থায় জো বাইডেন মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর পরমাণু সমঝোতা রক্ষায় তিনি পদক্ষেপ নেবেন বলে ইউরোপ আশা করছে। অথচ অন্যদিকে ইউরোপ এও বলেছে পরমাণু সমঝোতায় আরও নতুন কিছু বিষয় অন্তর্ভুক্ত করতে হবে যা তাদের দ্বিমুখী নীতির পরিচায়ক। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radio teheran bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। ফিরে আসছে দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব রোহিঙ্গা সমস্যার দিকে। গত ৩ বছরে বাংলাদেশ থেকে একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার সরকার। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। বাংলাদেশে আশ্রিত ১১ লক্ষ রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্ষণ প্রসঙ্গে বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে ২০১৭ সালের ২৩ নভেম্বর। চুক্তি অনুযায়ী ৩ মাসের মধ্যে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন শুরু করার কথা ছিল, কিন্তু গত ৩ বছরেও শুরু হয়নি সেই প্রত্যাবাসন প্রক্রিয়া। এ যাবৎ একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার সরকার। মিয়ানমারের সাথে এ নিয়ে অনেকদিন কথাবার্তা বন্ধ রয়েছে। মিয়ানমারে সদ্য অনুষ্ঠিত নির্বাচনে অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি আবারও নির্বাচিত হয়েছে। তবে রোহিঙ্গাদের ব্যাপারে অং সান সুচি এ যাবৎ যে নেতিবাচক ভূমিকা পালন করেছে তাতে আশার আলো কিছুই দেখছে না বাংলাদেশ। বাংলাদেশ স্বীকার করছে মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার উপরে আর আস্থা রাখা যাচ্ছে না। এখন উপায় আন্তর্জাতিক চাপ বাড়িয়ে বহুপাক্ষিক উদ্যোগ গ্রহণ। তবে সেখানেও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা হতাশাব্যঞ্জক। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, বারবার অঙ্গীকারও করেছে নিয়ে যাবে, কিন্তু আর কিছু বলে না। এখন আমাদের বন্ধু রাষ্ট্র চাপ দিচ্ছেন তাদের। বন্ধু রাষ্ট্র মানে চীন, বন্ধু রাষ্ট্র মানে জাপান এবং ইউরোপিয়ান ইউনিয়ন। তবে আন্তর্জাতিক বিশ্লেষকগণ তেমন একটা ভরসা করতে পারছেন না। গত সপ্তাহেই মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আনা প্রস্তাবের বিরোধিতা করেছে চীন, রাশিয়া, আর ভোটদানে বিরত থেকেছে ভারত এবং জাপানের মতো দেশ। আন্তর্জাতিক মহলের এমন ভূমিকায় হতাশ বাংলাদেশের পর্যবেক্ষক মহল। এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেছেন, বাংলাদেশ আমার মনে হয় তার আন্তর্জাতিকরণের ব্যাপারে ধীর গতি যেটা আমরা দেখছি সেটা কিন্তু আমার মনে হয় না ঠিক হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন যে ভূমিকা রাখছে, যেভাবে তারা মিয়ানমারের নির্বাচনকে গণতান্ত্রিক রূপ দিচ্ছে, এটা তো খুবই দুঃখজনক। এ প্রসঙ্গে সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন উল্লেখ করেছেন, মিয়ানমার প্রথমেই জানে যে চীন তাদের পাশে থাকবে, ভারত তাদের পাশে থাকবে, তাহলে পরে বাকি থাকলো পশ্চিমা বিশ্ব। পশ্চিমা বিশ্বের এখানে বেশ কিছু কোম্পানি আছে যাদের বাণিজ্যিক স্বার্থ আছে এবং আরো বাড়ছে। এই অবস্থায় বাংলাদেশকে আরো অনেক বছর রোহিঙ্গা সমস্যা নিয়ে ভুগতে হবে। দীর্ঘমেয়াদী প্রস্তুতি হিসেবে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে শরণার্থীদের চাপ
চাপ কমিয়ে আনতে অন্তত 1 লাখ রোহিঙ্গাকে ভাষান্তরে সরিয়ে নেবার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সরকার। প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন